নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সময় সহযোগিতাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আসলে রাজু সম্বন্ধে অনেক কথাই চলে এসেছে, অবশিষ্ট কোথায় কিছু নেই। তবে আমরা যারা তাকে 61 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের সেবা আমরা তার মতো একজন বন্ধুকে আমরা সবসময় সেই আমি যখন শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, আয়ু বিরোধী আন্দোলন, 6 দফার আন্দোলন, 69-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এমন কোন সংগ্রাম ছিল রাজপথে যাকে আমরা পাশে পাইনি। এবং এই আন্দোলন সংগ্রামগুলো করতে যে আমাদের বিভিন্ন সময় পানি চালাতে হয়েছে। এবং এই 10টি বছর যে বিরোধের কথা, এই 10 বছরের প্রায় 1 বছর আমি আমার নিজের বাড়িতে শুতে পারি। আজকে রাত কাটাতে অনেক ইতিহাস আছে, এই কথাগুলি এত তাড়াতাড়ি শেষ করা যাবে না। তবে আমরা যারা সেই সময় ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সেই অনুশীলন করছিলাম, এর বড় আমরা আসলে একজন এমন মানুষকে হারিয়েছি আজকে এ পর্যন্ত আমাদের চিন্তা করতে পারবে না কি ধরনের আত্মত্যাগ ভরপুর ছিল রাজনীতি। তার একটি কথা ছিল যে দেশ এবং জাতিকে আমি কি দিতে পারলাম সেটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, আমি কি পেলাম সেটা আমার কাছে বড় জিনিসটা। এই কথাটা কিন্তু সে অন্তর থেকে বিশ্বাস করতে বলে আমরা অনেকে বক্তৃতা করে গেলেন যে মুক্তিযুদ্ধের পরে তার অবস্থাটা কি ছিল, মুক্তিযুদ্ধের পূর্বে যা ছিল পরেও কিন্তু অবস্থাটা একই ছিল। পিতৃভূমিতে সে বসবাস করতে নিজস্ব কোন অবস্থান সে করতে পারেনি। যদিও আকারে ইঙ্গিতে বা বিভিন্ন লেখকের ভিতরে বাহিনী সম্বন্ধে অনেক কথাবার্তা অনেকে প্রকাশ করছেন, যারা করছেন আমি তাদের শ্রদ্ধার সাথে বলবো যে দয়া করে 2-4টা উদাহরণ স্থাপন করেন যে কারা কোন দুর্নীতি বাহিনী বা বিএনএফ এর সদস্য, তারা কোন জায়গাটায় এই সম্পত্তিটা তারা জবরদখল করেছে বা মুক্ত। বিএনএফ এমন একটি সংগঠন ছিল যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সংগঠন ছিল, এবং যে সংগঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চালিকা শক্তি যারা ছিল সেই সময় ছাত্রলীগের ছাত্র সমাজ, ছাত্রলীগের নেতৃত্বে সমস্ত ছাত্র সমাজকে তারা এবং যারা এই মুক্তিযুদ্ধের দিকে নির্দেশিত সেই মুক্তিযুদ্ধকে ধীরে ধীরে জাতিকে এগিয়ে নিয়ে গেছে। 6 দফাকে যখন আগরতলা সন্ত্রাস হলো সমস্ত জাতীয় নেতৃবৃন্দ কারাগারে প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ কিন্তু ওই বর্ডারে বসে বিএসএফ এর ছত্রছায়া যুদ্ধ করেনি। তারা নিজেরা মুজিব বাহিনীর ছেলেরা, বিএসএফ এর ছেলেরা তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে নিজের ঘাঁটি গেড়ে সেই এলাকার অঞ্চলের মানুষকে সাথে নিয়ে তারা যুদ্ধ করছে। আমার বর্ডার পাশে আবার আগরতলায় আমরা যখন আমাদের ইনজেকশন আসবে তখন পরিবারকে জিজ্ঞাসা করলেন যে তুইও যাচ্ছিস, চলে যাচ্ছে, ঢাকার তো কেউ থাকছে না, যে ঢাকার তো একজনের আমাকে দরকার। ঘটনা আমার মাথায় রাজুর কথা খেয়াল আসছে যে রাজুকে দেখা হয়েছে, আমি তারপরে শুনতে যে রাজু এসছে কিন্তু কোথায় আছে সেটা কেউ বলতে পারে বলে হ্যাঁ রাজু আসছে, ও আপনার ট্রেনিং করা হবে, রাজুকে আপনার সাথে রাখবেন। আমি শেষ পর্যন্ত রাজু আপনার সাথে ও সবাইকে চিনবে, ও কথা বলতে পারে, আমরা তো দুটি যাবো, আমরা এটা থাকছি না। এটা জুলাই মাসের মাঝামাঝি সময় আমরা আমার সাথে কামরুল ছিল সহ আমরা 22 জনের একটা টিম আমার সাথে আপনার ছিলেন প্রথম ব্যাচে দেরাদুনের খুচুরতে থেকে আরো 22 জন আমরা থাকার একজন ক্যানিকল সহ আর একজন নারায়ণগঞ্জের পরীক্ষায় 2,500 এবং
সেখানে জাতীয় নেতৃত্ব সবাই ছিলেন, ছাত্র দলের ছাত্র নেতারাও ছিলেন, ছাত্র নেতারা সবাই ছিলেন, মনির ভাই, সিরাজ ভাই, রাবেক ভাই, কোথায় ভাই, সাধারণ সিরাজ সহ এরা আসামাতুল্লাহ সবাই ছিলেন। তো শেষে দোষের ঘটনার পরে হত্যাকাণ্ডের পরে যিনি সেখানে আছে এটা দর্শনা বর্ণনা আমরা রেখে দিচ্ছি, সেগুলিকে আমরা নিয়ে যেতে চাই বাংলাদেশের ভিতরে। কারণ এখানে বসবো কিভাবে নিতে চাও, কারণ আপনার দিয়েছিলেন প্লেনের ব্যবস্থা যে লাইটটা বাক করে যাবে, বাঁকা চলে যাবে, সেই প্লেন আমরা চলে যাবে। বিএসএফের লোককে ডাকা হলো, আমরা তাদের সাথে কথাবার্তা বলা হলো, আমি কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে বিএসএফ যে কথা বললেন যে এই জিনিসগুলি আমাদের হাতে দিয়ে দিতে হবে এবং আমরা আপনাদের একদম আগরতলা আমাদের ইনজেকশন পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছে দেবো। ঠিক আছে, আমরা দায়িত্ব সেগুলি আসলে তখন ওইখানে এয়ার ভাইস মার্শাল ছিলেন, সাহেব ছিলেন কি ছিলেন না আমাদের ঠিক জানা নেই। আর উনি যদি আমাদের কর্তব্য করেও থাকেন, আমরা ওনার কাছে সে বলছেন আজকে মানে কথাটা যদি কোথাও ঠিক জানিয়ে দিচ্ছে রামজন সমুদ্রে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, মানে অসীম সাহসী। আর তার কথা বলার যে ধরনটা ছিল, কতই করে বন্ধুর সাথে দেখা গেলে একটা ধমক দিয়ে কথা বল, হ্যাঁ একদিন যখন থাকছে দেখি নেই কেন, তারপরে কথা ধরে চলে যেতে মানে লোককে আপন করে নেওয়ার একটা যোগ্যতা কর্মীদের প্রতি। তার ছোট ভাই সন্তান ছিল, ভালোবাসা ছিল, মনে সে কথাবার্তা বলতো, একদম নিজে পূজা করে দিত, বড়দেরকে এই তিনটা গুণের অধিকারী ছিল রাজু। এবং সে নিজের জন্য কখনো কারোর সাথে উদ্যোগ আমি করতে দেখিনি। যখনই আমার সাথে দেখা যাচ্ছে তাই বলতে পাঠাবো এটা শিখে করে দিও, নিজের সম্বন্ধে সে জীবনে কোনো দিন আমি শুনি নাই যে রাজু এই কথাটা বলেছে আমার এই কাজটা করে। যাই হোক, এটা আমাদের গুণ থাকতো যে আমরা বলবো যে আবার একটা জিনিস সামনে ও যখন অসুস্থ হয়েছে, আমিও কিন্তু অসুস্থ। আমি 1 বছর অসুখের সাথে পাল্লা দিয়ে আমি হয়তো কয়েকটা অপারেশন করে এই থেকে বেঁচে এসেছি, কিন্তু আমরা আমাদের প্রিয় বন্ধু রাজুকে আর অনেক একই সময় আমরা চিন্তা করেছি। যাই হোক, আমরা সবাই আজকে কামনা করবো যে আগামী প্রজন্মের ভিতরে তারপরে কথা ধরে চলে যেতে মানে লোককে আপন করে নেওয়ার একটা যোগ্যতা কর্মীদের প্রতি। তার ছোট ভাই সন্তান ছিল, ভালোবাসা ছিল, বন্ধুদের সাথে মনে সে কথাবার্তা বলতো, একদম নিজে পূজা করে দিত, বড়দেরকে এই তিনটা গুণের অধিকারী ছিল রাজু। এবং সে নিজের জন্য কখনো কারোর সাথে উদ্যোগ আমি করতে দেখিনি। যখনই আমার সাথে দেখা যাচ্ছে তাই বলতে পাঠাবো এটা শিখে করে দিও, নিজের সম্বন্ধে সে জীবনে কোনো দিন আমি শুনি নাই যে রাজু এই কথাটা বলেছে আমার এই কাজটা করে। যাই হোক, এটা আমাদের গুণ থাকতো যে আমরা বলবো যে আবার একটা জিনিস সামনে ও যখন অসুস্থ হয়েছে, আমিও কিন্তু অসুস্থ। আমি 1 বছর অসুখের সাথে পাল্লা দিয়ে আমি হয়তো কয়েকটা অপারেশন করে এগুলি থেকে বেঁচে এসেছি, কিন্তু আমরা আমাদের প্রিয় বন্ধু রাজুকে আর অনেক একই সময় আমরা চিন্তা করেছি। যাই হোক, আমরা সবাই আজকে কামনা করবো যে আগামী প্রজন্মের ভিতরে যাতে সেই ধরনের সন্তান জন্মে যারা রাজুর মতো দেশ এবং জাতিকে ভালোবেসে নিজের আত্মোৎসর্গ করে গেছে, নিজের জন্য না জাতির জন্য। জাতির জন্য একটা কর্তব্য আছে যে এইসব বইবার ক্ষমতা দেয়। আল্লাহ তাকে সুশিক্ষক এই সময় শেষ করছি। জবাব